নিম্নচাপে তলিয়ে গেছে উপকূলের অনেক এলাকা। উত্তাল সাগর, 4 বন্দরে সতর্কতা। রাজধানী সহ বিভিন্ন স্থানে বৃষ্টিতে ব্যাপক ভোগান্তি। দক্ষিণ সিটি মেয়রের শপথ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি। আপিল বিভাগের রিটের নিষ্পত্তি। দায়িত্ব বুঝিয়ে না দিলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। ডিসেম্বরে নির্বাচন চায় একটি দল। পূর্ণাঙ্গ সংস্কারে আরো 6 মাস প্রয়োজন। জাপানের ডক্টর ইউনুস 1,20,000 শ্রমিক পাঠাতে সমঝোতা সই। শান্তিরক্ষা মিশনের নিরপেক্ষতার প্রমাণ রাখছে বাংলাদেশ, বললেন সেনাপ্রধান। দক্ষতার প্রশংসা, অর্থ ও স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশ জুড়েও নানা আয়োজন। এবং নিরাপত্তা মহড়ায় চিহ্নিত হচ্ছে বিমান খাতের দুর্বলতা। চট্টগ্রাম থেকে শিগগিরই সরাসরি কার্গো ফ্লাইট চালু, জানালেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন বিকেলে। আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অনেক অঞ্চল তলিয়ে গেছে। সাগর ও নদী উত্তাল থাকায় স্বাভাবিক সময়ের তুলনায় পানি বেড়েছে 3 থেকে 4 ফুট। জোয়ারের পানিতে প্লাবিত নিঝুম দ্বীপ সহ বেশ কিছু অঞ্চল। বেশ কিছু রুটে বন্ধ রয়েছে নৌ চলাচল। বিস্তারিত জানতে আমরা ভোলার ইলিশা ফেরিঘাট থেকে ইমতিয়াজুর রহমানের কাছে যুক্ত হব এবং কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন মন্তস বেদজ্ঞ। প্রথমে আমরা চলে যাব ভোলায়। আমাদেরকে একটু জানাবেন শুভ, নোয়াখালীতে আমাদেরকে একটু জানাবেন যে আসলে ইমতিয়াজ, আপনি একটু জানাবেন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌ যোগাযোগ বন্ধ কিনা। মিম, সকাল থেকে কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ভোলার নদ নদীর পানি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ভোলার মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কথা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এতে করে ভোলার যে অভ্যন্তরীণ যে নৌরুটগুলো রয়েছে, গতকাল পর্যন্ত সকল নৌরুট বন্ধ থাকলেও কিন্তু আজ কিন্তু ভোলা থেকে সারা দেশের ঢাকা, ভোলা, ঢাকা, বরিশাল সহ সকল রুটের নৌরুট কিন্তু বন্ধ করার কথা কিন্তু আমরা বিআইডব্লিউটিআর সূত্রে জানতে পেরেছি। এছাড়াও কিন্তু আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, বৈরী আবহাওয়ার কারণে ভোলার মেঘনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে ভোলার যে বিচ্ছিন্ন দ্বীপচর গুলো রয়েছে, চন্দ্রপুরের কুকরিমুখী, ঢালচর, চরপাতিলা, মনপুরার, কলাতলি, ভোলার মাঝের চর সহ বেশ কিছু প্রায় 4 থেকে 5টি দ্বীপচরের কিন্তু প্লাবিত হওয়ার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। এতে করে প্রায় লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নদীর যে স্রোত রয়েছে তা কিন্তু স্বাভাবিক তুলনায় অনেকাংশই বেশি কিন্তু বলে দেখতে পাচ্ছি। আমার পাশেই কিন্তু ইলিশা যেই ফেরিঘাট রয়েছে, ফেরিঘাটের লোয়াটার ঘাটের গ্যাংওয়ে কিন্তু ইতিমধ্যে ডুবে যাওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। এছাড়াও কিন্তু ভোলার যেই তজুমুদ্দিনের যেই বেড়িবাঁধ রয়েছে, রিংবেরির উপর দিয়ে কিন্তু পানি জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। এতে কিন্তু ওই এলাকার মানুষ একরকম আতঙ্কে এবং শঙ্কিত অবস্থা রয়েছে, কেননা ওই রিংবেরি ছুটে যাওয়ার সাথে সাথে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করবে। এতে করে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এছাড়াও আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রেখে, ভোলার মনপুরায় কিন্তু বেড়িবাঁধ সংরক্ষণের কাজ চলমান রয়েছে। সেখানেও কিন্তু সুইচ গেট গুলো ভাঙা অবস্থা রয়েছে। ওই এলাকাও কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। সেখানকাও কিন্তু গবাদি পশু সহ অন্যান্য মানুষজন কিন্তু প্লাবিত অবস্থায় রয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও কিন্তু যে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রেখে, ভোলার মেঘনা, তেঁতুলিয়া নদী এবং সাগর মোহনায় বেশ কিছু মাছ ধরার ট্রলার কিন্তু এখন মাছ শিকার অবস্থায় গিয়েছিল। তাদেরকে ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসন এবং মৎস্য বিভাগের পক্ষ থেকে ব্যাপকভাবে জানানো হয়েছে। তারাও কিন্তু ইতিমধ্যে ফিরে আসার জন্য কিছু কিছু ট্রলার ফিরে আসার চিত্র কিন্তু আমরা দেখেছি। সবসময় বলা যায় যে ভোলার যেই চিত্র রয়েছে, আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভোলার মেঘনা নদী একরকম উত্তাল অবস্থা রয়েছে এবং ঘাট যে ইলিশা যেই লঞ্চ ঘাটের পল্টন একরকম মানে বিচ্ছিন্ন অবস্থা রয়েছে। ফেরিঘাটের অবস্থাও কিন্তু জড়সড়। এই দুরবস্থার জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণের চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে ভোলার এই ইলিশার মেঘনার পাড় থেকে সর্বোচ্চ তথ্য। এবার আমরা যাব কক্সবাজারের সহকর্মী মন্তস বেদজ্ঞর কাছে। মন্তস, জানাবেন সমুদ্র উত্তাল কিনা এবং পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে?
সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত সাগরের যে চিত্র দেখেছি সেটি একেবারে উত্তাল বলা যায়, এবং বিপুল মানুষ কিন্তু এখানে সেই পরিস্থিতিতেও সৈকতে সমবেত হয়েছিলেন, এবং এখানে যারা কর্মরত লাইফগার্ড সদস্যরা রয়েছেন এবং জেলা প্রশাসনের যারা বিচ কর্মী রয়েছেন তাদের পক্ষ থেকে বারবার কিন্তু সমুদ্রে নামার ক্ষেত্রে পর্যটকদের নিষেধ করা হয়েছে, এবং তারা যতটুকু আসলে পেরেছেন পর্যটকদের সাগরে নামার ক্ষেত্রে নিবৃত্ত করার চেষ্টা করেছেন, এবং অনেকে তারপরেও আমরা দেখেছি যে সেই নিষেধাজ্ঞা অমান্য করে অনেকে সমুদ্র স্নান করেছেন। সব মিলিয়ে দুপুরের পর থেকে যেহেতু ভাটা শুরু হয়েছে এবং এই মুহূর্তে সাগরের যে উত্তাল ভাব সেটি এখনও পরিলক্ষিত হলেও সকালের তুলনায় সেই উত্তাল ভাবটি কিছুটা কমেছে, এবং সকালে আমরা দেখেছি যে এই কক্সবাজার শহরের নিকটবর্তী যে উপকূলীয় এলাকা এখানেই কয়েক 20 থেকে 30টি অন্তত এখানে ঝাউ গাছ উপড়ে পড়েছে, এবং বিভিন্ন জায়গায় আসলে ভাঙন তৈরি হয়েছে। এবং আমরা কক্সবাজারের যে দ্বীপ উপজেলাগুলো রয়েছে, বিশেষত যে মহেশখালী দ্বীপ রয়েছে, কুতুবদিয়া দ্বীপ রয়েছে, এর মধ্যে মহেশখালী দ্বীপের ছোট মহেশখালী এলাকা এবং আদিনাথ মন্দির সংলগ্ন যে এলাকাটি রয়েছে সেখানে বেশ কিছু পরিবার আসলে জোয়ারের সময় পানিবন্দী হয়ে পড়েছে, এবং কয়েকশো পরিবার সেখানে পানিবন্দী রয়েছে বলে স্থানীয় লোকজন আমাদেরকে জানিয়েছে। এর বাইরে টেকনাফের যে শাহপুরের দ্বীপ সেখানে বেড়িবাঁধের আশপাশে যারা বসবাসরত রয়েছেন তাদের মাঝেও একটা উদ্বেগ উৎকণ্ঠা আসলে কাজ করছে। বেড়িবাঁধের নিকটবর্তী ঘরগুলোতেও সকালে পানি প্রবেশ করেছে, এবং কুতুবদিয়া দ্বীপের যে বিস্তীর্ণ উপকূলীয় এলাকা সেখানেও বিভিন্ন জায়গায় আসলে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করেছে বলে আমরা খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত সেখানে লোকালয়ে খুব একটা ক্ষয়ক্ষতি হয়েছে সে ধরনের কোনো তথ্য আসলে আমরা পাইনি। এবং কক্সবাজার শহরের যে সমিতিপাড়া কুতুবদিয়াপাড়া অংশ সেখানে সকালে যখন ব্যাপক বৃষ্টিপাত হয়েছে কিংবা রাতে যখন ভারী বৃষ্টিপাত হয়েছে তখন সেই সব এলাকায় সেখানে প্রচুর মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলেন। পরবর্তীতে সেই পানি ভাটা শুরু হওয়ার সাথে সাথে সেই পানি এইসব এলাকা থেকে নেমে গিয়েছে, এবং বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। তবে যেহেতু জোয়ার আবার যখন শুরু হবে তখন আবারও পানির উচ্চতা বৃদ্ধি পেতে পারে এবং লোকালয় আবারও প্লাবিত হতে পারে সেই ধরনের শঙ্কা এখানকার উপকূলের মানুষের মাঝে রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মন্তাজ বেদকে। এবার আমরা যাব নোয়াখালীতে সহকর্মী নাসিম শুভর কাছে। শুভ, একটু জানাবেন নোয়াখালীতে নিম্নচাপের প্রভাব কতটা পড়েছে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? মিম, বঙ্গোপসাগরে সৃষ্ট যে নিম্নচাপ সেটি কিন্তু ইতোমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে আমরা আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর যে দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়ন, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মেঘনা নদী সেটি কিন্তু গতকাল সকাল থেকে উত্তাল ছিল, এবং সেই মেঘনা নদীর জোয়ার স্বাভাবিক সময় থেকে কিন্তু 4 থেকে 6 ফুট অধিক উচ্চতায় গতকাল দিনভরও জোয়ার হয়েছে, এবং আজও কিন্তু সকাল থেকে জোয়ারের পানি অনেক উঁচুতে প্লাবিত হচ্ছে, যার কারণে কিন্তু নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এবং আমার পিছনে যে লোকালয়টি আছে হরণী ইউনিয়নের, এই লোকালয়ে কিন্তু আজ সকাল থেকে পানি প্রবেশ করেছে, এবং এখানে বেশ কিছু ঘর বাড়ি কিন্তু ইতিমধ্যে পানিতে ভেসে গেছে, দোকানপাটও ভেসে গেছে বলে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে এসে কথা বলেছি স্থানীয়দের সাথে, তারা জানিয়েছে গতকাল সকাল থেকে কিন্তু নদী এবং সাগর উত্তাল থাকায় বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়ার সাথে সারা দেশের নৌ চলাচল বন্ধ রয়েছে, এবং এটি আজ পর্যন্তই কিন্তু বন্ধ রয়েছে। এছাড়া হাতিয়া ছাড়াও কিন্তু হাতিয়া উপজেলার যেই 30টির মতো বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে সেই দ্বীপগুলোর মধ্যে কিন্তু প্রায় 5 থেকে 6টি দ্বীপে ইতিমধ্যে জনবসতি যেগুলোতে গড়ে উঠেছিল সেগুলোর বাসিন্দারাও কিন্তু অনেকটা আতঙ্কে রয়েছেন, কারণ সে সকল দ্বীপে কিন্তু আসলে তাদের জন্য নেই কোনো আশ্রয় কেন্দ্র, নেই কোনো আসলে তাদের তীর সুরক্ষা পাওয়া, যার কারণে কিন্তু সামান্য জোয়ার এলে যে দ্বীপে পানি প্রবেশ করতেও সেই দ্বীপগুলোতে কিন্তু 4 থেকে 6 ফুট জোয়ারে অনেকগুলোতে ঘর বাড়িতে কিন্তু গতকাল থেকেই পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে, এবং আজও কিন্তু সেগুলো ডুবে আছে, এবং এখন পর্যন্ত উন্নতির কোনো লক্ষণ নেই। তো আমি যেখানে আছি এখানে স্থানীয়রা বলছেন আজ সকাল থেকে জোয়ারের যে পানির উচ্চতা সেটি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তাদের অনেকেরই ঘর বাড়ি টিনের ঘর যেগুলো ছিল সেগুলো অনেকগুলো কিন্তু নদীতে ভেসে গেছে। এই এলাকার যে দোকানপাট গুলো ছিল সেগুলোরও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এবং অনেকে আসলে সব হারিয়ে নিঃস্ব হয়েছেন। পাশাপাশি এই এলাকার যে মাছের ঘের গুলো ছিল সেগুলো কিন্তু ইতোমধ্যে জোয়ারের পানিতে একদম ভেসে গেছে, এবং সেই ঘের গুলোতে থাকা মাছগুলো কিন্তু জোয়ারের পানির সাথে ভেসে গেছে, যার কারণে কিন্তু যারা মাছ চাষি রয়েছেন এবং ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু অনেকটা ক্ষতির মুখে পড়েছেন।
এছাড়া এই এলাকার যে ছোটখাটো সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে ইতোমধ্যে তলিয়ে গেছে বিচ্ছিন্ন উপজেলা হাতিয়ার নিজুম দ্বীপও, যার কারণে এই সকল এলাকার যে সকল বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা পানিবন্দী অবস্থায় দিন যাপন করছেন। তো মিম, এই ছিল আসলে নোয়াখালী থেকে আবহাওয়া নিয়ে আমার কাছে এখন অব্দি সব শেষ। নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিম শুভ। এদিকে বিরতিহীন বৃষ্টির কবলে রাজধানীর নগর জীবন। সপ্তাহের শেষ কর্মদিবসে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী সাধারণ মানুষেরা। স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অনেকেও পড়েন বিপাকে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে শুরু হওয়া এই বৃষ্টি 2-1 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানাবেন মাঝারি ইমন। বৃষ্টি নেমেছে নগর জুড়ে। রাজধানীতে বিরতিহীন এই বৃষ্টি ঝরছে বৃহস্পতিবার সকাল থেকেই। মিরপুর, উত্তরা, ফার্মগেট, তেজগাঁ, পল্টন, ধানমন্ডি সহ পুরো ঢাকাতে কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টি, যে কারণে সড়কের কোথাও কোথাও দেখা যায় যানবাহনের চাপ, আবার কোথাও গণপরিবহনের অপেক্ষা করেন নগরবাসী। সপ্তাহের শেষ কর্মদিবসে বৃষ্টিতে ভোগান্তি বাড়ে স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী আর কর্মজীবী সাধারণ মানুষের। অভিযোগ করেন বাড়তি ভাড়া আদায়েরও। অফিস তো আর বুঝবে না যে বৃষ্টি কি, তাদেরকে জবাবদি করতে হবে, বৃষ্টির মধ্যে কাজ করতে হবে, এভাবে আমাদেরকে আর কি করতে হয় আর কি। দাঁড়ায় আসা আর মানুষ অনেক, তো অফিস আদালত টাইমের ক্ষেত্রে মানুষের ভিড় প্রচুর। সকাল থেকে বৃষ্টি, তো বৃষ্টির কারণে বাসা এতক্ষণ বসেছিলাম যে একটু কমবে, কিন্তু কমার কোনো আশঙ্কা নেই। যেহেতু বৃষ্টিটা বেশি, যার জন্য বের হইতে পারি না, এখন একটু কমছে বিদায় এখন বের হয়েছি। টানা বৃষ্টিতে সড়কে জীবিকা নির্বাহ করা মানুষও পড়েন বিপাকে। বৃষ্টিতে ফুটপাতের দোকানগুলোতে ক্রেতা নেই, মানুষ নাই, কোনো বেচাকেই নাই। আল্লাহ যদি দেয়, যদি বিকালে একটু বৃষ্টি কমে তখন দেখা যাইব। আজকে বৃহস্পতিবারের বাজার মনে করেছিলাম অনেক ভালো হইব বেচা বিক্রি, কিন্তু এখন তো সারাদিন ঝড় বৃষ্টি তুফান। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে খুলনা হয়ে রাজশাহীর দিকে যাবে, যে কারণে অব্যাহত থাকবে বৃষ্টিপাত। আজকের থেকে আগামীকাল বৃষ্টি আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরশুদিন আপনার হয়তো দুপুর নাগাদ থেকে গ্র্যাজুয়ালি বৃষ্টি কমতে থাকবে। একবার তো থেমে যাবে না, এটা হয়তো আপনার দক্ষিণ অঞ্চলে আগে কিছুটা ক্লিয়ার হবে, তারপরে উত্তর অঞ্চল, তারপর ধীরে ধীরে আমরা আশা করি পরের দিনে মোটামুটি সারা দেশে ক্লিয়ার হয়ে যাবে। এই বৃষ্টির কারণে যেটা আপনার বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভূমিধস হতে পারে। যেহেতু এটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের দিকে যাবে, সেক্ষেত্রে বাতাসের যে গতি আপনার 40-50 কিলো, কোনো কোনো জায়গায় আপনার যেটা আমরা গাছটি বলি দমকা ঝড় হওয়া 50 থেকে 60 হতে পারে, ওইরকম বেশি বাতাস হবে না। বৃষ্টি কমে এলে আবারও তাপমাত্রা বাড়ার শঙ্কার কথাও জানান এই আবহাওয়াবিদ। মাঝার ইমন, এখন, ঢাকা। রাজধানীর বৃষ্টির ভোগান্তি নিয়ে আরো জানাতে রাজধানীর আরামবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, আমি কিছুক্ষণ আগেও নিউজ শুরুর আগে দেখছিলাম একদম ঝুম বৃষ্টি পড়ছে বাহিরে, এখন কি অবস্থা? আর এই বৃষ্টিটা হয়তো যারা বাসায় রয়েছেন ছুটির দিনে তারা বেশ উপভোগ করতে পারছেন নিঃসন্দেহে, কিন্তু যেহেতু সপ্তাহের শেষ দিন অনেক মানুষই তো আসলে কাজে বের হচ্ছেন, তাদের ভোগান্তির কথা আপনি শুনেছেন কিনা কিংবা তারা কি বলছেন একটু জানাবেন। যেমনটা বলছিলেন যে ঝুম বৃষ্টি সেটি এখনো অব্যাহত রয়েছে, অর্থাৎ সাগরে যে সৃষ্ট নিম্নচাপের যে প্রভাব সেটি কিন্তু পুরোপুরিভাবে ঢাকাতেও পড়েছে। যেমনটা দেখছিলাম যে গতকাল রাত থেকেই যে বৃষ্টি হচ্ছিল, ভারী বৃষ্টি, আবার কিছু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ঠিক এই ধারাবাহিকতা কিন্তু আমরা যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ভারী বর্ষণটা হচ্ছিল। এবং আপনার এখন যে আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছে আরামবাগ, সেখানে কিন্তু দুই পাশের রাস্তায় পুরোপুরি পানি জমে গেছে। আপনি জানেন যে রাজধানীতে সামান্যতম বৃষ্টি হলেই কিন্তু পানি নিষ্কাশন যে প্রক্রিয়াটা সেটা পুরোপুরি ভালো না থাকায় কিন্তু পানি জলাবদ্ধতা তৈরি হয়। সেই জায়গা থেকে কিন্তু আজকে যে ভারী বর্ষণ বা দিনব্যাপী যে এখনো বৃষ্টি হচ্ছে, সেই সাথে কিন্তু দমকা হাওয়াও কিন্তু চলছে, সেই সাথে কিন্তু দমকা হাওয়া চলছে। একই সাথে যে আমরা যেমনটা দেখছিলাম যে পুরো রাস্তাতে পানি উঠে গেছে, এবং সেই সাথে যারা রিক্সা চালক আছেন বা শ্রমজীবী আছেন তারা কিন্তু বিপাকে পড়েছে। তারা বলছেন যে স্বাভাবিকের তুলনায় আজকে কিন্তু সেভাবে তারা যাত্রী পাচ্ছেন না। একই সাথে যারা স্কুল কলেজের যে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে তারা বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করলাম যে কোনোভাবে করে সেরকম স্বাভাবিক যে যানবাহন স্বাভাবিক দিনগুলোতে যেরকম পাওয়া যায় সেরকম কিন্তু যানবাহনও তারা পাওয়া যাচ্ছে না। একই সাথে যে রাস্তাঘাটে পানি জমে থাকায় কিন্তু যে গাড়ি ঘোড়া চলছে সেগুলোর কিন্তু স্বাভাবিক যে গতি সেই গতি কিন্তু রোধ হচ্ছে, এর ফলে কিন্তু বিভিন্ন জায়গায় যানজটও তৈরি হচ্ছে। তবে স্বাভাবিকের তুলনায় যে বৃষ্টির যে প্রভাব আমরা দেখতে
পাচ্ছি সেখানে কিন্তু যারা নিম্নবিত্ত রয়েছেন বা যারা শ্রমিকজীবী রয়েছেন তারা কিন্তু বেশি ভোগান্তিতে পড়েছেন। একই সাথে যারা স্কুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অফিসগামী যারা হচ্ছে যে আজকে কর্মক্ষেত্র যাদের অফিস ছিল তারাও কিন্তু আমরা দেখেছি তারা অনেকেই ভিজে ভিজে ফিরছেন, ঠিকভাবে যানবাহন পাচ্ছেন না এবং একই সাথে তারা দুর্ভোগের কথা বলছিলেন। এই পানি নিষ্কাশন, বিশেষ করে তারা পানি নিষ্কাশন যে প্রক্রিয়াটা স্বাভাবিক না থাকায় কিন্তু রাস্তাঘাটে পানি জমায় কিন্তু বেশ তাদের ভোগান্তি পোহায়। অনেক প্রায় গলি থেকে শুরু করে প্রধান সড়কগুলোতেও কিন্তু পুরোপুরি পানি জমে গেছে। যদিও এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম যে বেশিরভাগ যে পানি জমা রাস্তাগুলোতে কিন্তু যানজট বা দুর্ভোগটা বেশি তৈরি হচ্ছে। তবে বিশেষ করে যে স্বাভাবিক তুলনায় যারা শ্রমজীবী মানুষ আছে তাদের ক্ষোভ বা তাদের অভিযোগটা, তাদের অসহায়ত্বটা কিন্তু বেশি ফুটে উঠেছিল তাদের কণ্ঠে। তারা বলছিল যে যেরকম যে সারাদিন বৃষ্টিতে ভেজার পর সেভাবে আসলে যাত্রী না পাওয়া, সেভাবে আসলে প্রতিদিনের যে জমা টাকাও কিন্তু অনেকের কাছে না ওঠায় তারা কিন্তু খুব আক্ষেপ করে কথাগুলো বলছিলেন। তবে সেই তুলনায় কিন্তু আমরা যেটা বলি যে বৃষ্টির সাথে সাথে কিন্তু দমকা হাওয়াতে কিন্তু দুর্ভোগটা আরও বাড়ছে। অর্থাৎ এই ভারী বৃষ্টিটা যদি আরও অব্যাহত থাকে, যেহেতু সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে কিন্তু সেই ভারী বর্ষণ অব্যাহত থাকার সম্ভাবনা আরও 2-1 দিন রয়েছে বলে আবহাওয়াবিদরা বলছেন। এই আবহাওয়াবিদরা যে কথা মতো যদি এই ভারী বর্ষণটা আরও অব্যাহত থাকে তাহলে কিন্তু দুর্ভোগ আরও বাড়বে বলে আমরা মনে করছি। তো মিম, এই ছিল আসলে সবশেষ আমার কাছে। রাজধানীর আরামবাগ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সানেম। বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র ঘোষণার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। লিভ টু আপিল খারিজ করেছেন আপিল বিভাগ। এতে নতুন করে গ্যাজেট দিতে হবে না বলে জানান ইসির আইনজীবী। আর শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে দাবি ইশরাকের আইনজীবীর। আর রিটকারী আইনজীবী বলছেন শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ নেই। বিস্তারিত জানাবেন জাহিদ হাসান। মেয়র পদে ইশরাক হোসেনের শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিলের শুনানি হয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকায় উষ্মা প্রকাশ করেন আপিল বিভাগ। আইন মন্ত্রণালয় পাঠানো চিঠিকে অপ্রয়োজনীয় বলেন প্রধান বিচারপতি। ইশরাকের ইস্যুতে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ লিভ টু আপিলে নিষ্পত্তি করে আদেশ দেন নির্বাচন কমিশনকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে। পরে গণমাধ্যমকে ইসির আইনজীবী বলেন নতুন করে আর গেজেট করতে হবে না। বলছেন যে ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষি হওয়ার প্রয়োজন ছিল না, প্রয়োজন নাই। সেখানে নির্বাচন কমিশনের গেজেটটাকে বাতিল ঘোষণা করার কোনো সিদ্ধান্ত প্রকাশ করেন নাই। এই গেজেটটা বহাল রয়ে গেছে। ইলেকশন কমিশন যে গেজেট করেছেন এটা ইলিগাল করেছেন এই মর্মে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে প্রকাশ্যে আসেন নাই। এখন পরিপূর্ণ জাজমেন্ট পাওয়ার দেখা যাবে যে আর বাকি কি অবজারভেশন দিয়ে নিষ্পত্তি করেছেন। এদিকে ইশরাকের আইনজীবী বলেন এই আদেশের পর ইশরাককে শপথ না পড়ানো হবে আদালত অবমাননা। ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন। অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরিয়ে সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে তারা আইন মানে না, আইনের ব্যত্যয়তা এসে এটা জনসমক্ষে চলে আসবে। তাই সরকার কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইসি নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান রিটকারী আইনজীবী। ইশরাককে শপথ পড়ানোর সুযোগ নেই বলেও দাবি তার। আজকে ইলেকশন কমিশনের লয়ার এসেছিলেন, ওনাদেরকে প্রথমে আদালত জিজ্ঞেস করেছেন নিরপেক্ষ দায়িত্ব আপনারা সেটা ঠিকমতো পালন করছেন না কেন। এটা তো আমাদের একটা লিটমাস কেস, আপনারা সেই লিটমাস কেসে ব্যর্থ হচ্ছেন, তাহলে জাতির কাছে কি মেসেজ যাবে? আগামী নির্বাচন আপনারা কিভাবে করবেন? আপনারা কনস্টিটিউশনাল দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। 5 আগস্টের শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সব সিটির মেয়রদের অপসারণ করা হয়। পরে ঢাকা দক্ষিণ সিটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জাহিদ হাসান, এখন ঢাকা। এদিকে দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে চলমান বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। এদিন পূর্ব ঘোষণা অনুযায়ী অংশ হিসেবে নগর ভবনের মূল ফটকের ভেতরে বিক্ষোভ ও অবস্থান নেন ইশরাক সমর্থকরা। কয়েকদিন ধরে ঢাকাবাসী ব্যানারে হওয়া এই আন্দোলনকারীরা বৃষ্টি উপেক্ষা করে চালিয়ে যান কর্মসূচি। দুপুরের পর ইশরাক হোসেন উপস্থিত হয়ে বলেন আদালত সিদ্ধান্ত দেওয়ার পরও গড়িমসি করছে সরকার। মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে মন্তব্য করে এ সময় ইশরাক হোসেন বলেন আদালতের নির্দেশনা না মানলে তা হবে অবমাননাকর। একজন মেয়রকে শপথ পড়াতে পারছে না জানিয়ে ভবিষ্যতে নির্বাচিত 300 সংসদ সদস্যকে কিভাবে বর্তমান সরকার শপথ বাক্য পাঠ করাবেন সেই প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।
শপথ গ্রহণ করাতে ব্যর্থ হয়েছে, তাহলে আগামীতে 300 এমপিকে শপথ গ্রহণ করানোর জন্য তারা কি কার্যকরী পদক্ষেপ নিতে পারবে কিনা সেটা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল পর্যায়ে যারা এটার সাথে সংযুক্ত তাদেরকে শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। সব দল নয়, শুধু একটি রাজনৈতিক দলে ডিসেম্বরে নির্বাচন চায়, তবে এবছরের শেষে ভোট করতে হলে সংস্কার কার্যক্রমে তাড়াহুড়ো হবে, তাই আরও 6 মাস প্রয়োজন। জাপানের নিক্কেই ফোরামের 30তম সম্মেলনে অংশ নিয়ে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শেখ হাসিনা ও তার দল গুম, খুন ও ব্যাংক লুট করেছে। এখন এর বিচার, সংস্কার ও নির্বাচন, এই 3টি দায়িত্ব পালনে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। এদিকে জাপানে 1,20,000 শ্রমিক পাঠাতে সমঝোতা সই হয়েছে। আরো জানাচ্ছেন বিলায়েত হোসেন। বন্ধুত্ব, বিশ্বাস আর আস্থা, এই 3 মিলে পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ অনন্য এক সম্পর্কের নাম জাপান বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকে ঘিরে তাই জাপানের ব্যস্ততা শুরু সূর্যোদয়ের আগে থেকেই। সফরের দ্বিতীয় দিন সকালেই নিক্কেই ফোরামের 30তম সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যের শুরুতেই জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নে এশিয়ার দেশগুলোকে পারস্পরিক সহায়তার ভিত্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তুলে ধরেন জুলাই অভ্যুত্থানের স্মৃতিকথা। বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনে পালাতে বাধ্য হয়েছে স্বৈরাচার, এখন চলছে নতুন বাংলাদেশ বিনির্মাণ পর্ব। এর জন্য প্রয়োজন জাপানের বিশ্বস্ত কারিগরি এবং আর্থিক সহায়তা। And I hope for continued peace, stability, and coexistence in South Asia and beyond. ডক্টর ইউনূস বলেন, ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা নিশ্চিত এবং গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election. পরের সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী প্রায় 1,400 মানুষকে হত্যা করেছে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার। তার শাসনামলে অনেক মানুষকে গুম করা হয়েছে, ব্যাংক লুট করে টাকা পাচার করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই অন্তর্বর্তী সরকার শুরুতে আর্থিক খাতকে স্থিতিশীল করার চেষ্টা করছে। বৃদ্ধি পাচ্ছে রিজার্ভ। Our reserve is coming back to the full strength. We are paying back every amount that we have to pay. প্রধান উপদেষ্টা আরও বলেন, সব দল নয়, ডিসেম্বরে নির্বাচন চায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দল। ডিসেম্বরে নির্বাচন করতে গেলে সংস্কারে তাড়াহুড়ো হবে, তাই জনগণের বহুল আকাঙ্ক্ষিত সংস্কারের জন্য ডিসেম্বরের পরও নির্বাচনের জন্য আরও 6 মাস সময় প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। We have to wait 6 months more. So that's what we're doing. There are opinions that some say, let's get it out, get the election done, and hand over to the politicians. So that's one view. That's what the politicians are looking for. Not all political parties, just one particular. প্রধান উপদেষ্টা বলেন, তার নিজের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তরই তার প্রধান লক্ষ্য। সংস্কার, বিচার এবং নির্বাচন, মূলত এই 3টি বিষয়কেই প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এশিয়ার দেশগুলোর সামনে এমন রূপরেখাই তুলে ধরলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে জাপানের কাছে সহায়তা চেয়েছেন তিনি। নির্বাচনের জন্য ডিসেম্বরের পরেও কেন আরও 6 মাস প্রয়োজন, সে বিষয়েও সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। নিক্কেই ফোরামের 30তম সম্মেলন থেকে বিলায়েত হোসেন, এখন টোকিও, জাপান। নানা আয়োজনে বাংলাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস। রাজধানীতে এক সেমিনারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, শান্তিরক্ষা মিশনে নিরপেক্ষতার প্রমাণ রাখছে বাংলাদেশ। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ। আরও জানাবেন আতাউর নিয়ন।
বিশ্ব শান্তির মঞ্চে বাংলাদেশের পথ চলা শুরু 1988 সালে। শান্তির প্রতীক নীল হেলমেট পরতে তখন জাতিসংঘের ইরান ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে 15 জন সদস্য পাঠিয়েছিল বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বর্তমানে 10 দেশে শান্তির পতাকা হাতে নিয়োজিত আছেন 444 নারী সহ 5818 শান্তিরক্ষী। বিশ্ব শান্তি রক্ষার এ যাত্রায় 37 বছরে জীবন দিয়েছেন 168 বাংলাদেশি শান্তিরক্ষী। আহত হয়েছেন অন্তত 257 জন। পেশাদারিত্বের মাধ্যমে শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী শীর্ষ দেশগুলোর তালিকায় 3য় স্থানে রয়েছে বাংলাদেশ। পরিবার পরিজন রেখে জীবনের মায়া ত্যাগ করে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন সেসব দেশে থাকা 3 বাহিনীর সদস্যরা। 3 বাহিনীর পক্ষ থেকে শান্তিরক্ষা দিবসের সেমিনারের আয়োজন করা হয়, যেখানে মিশনের দক্ষতার সাথে দায়িত্ব পালনে সম্মাননা দেওয়া হয় সেনা, বিমান ও নৌবাহিনীর সৈনিকদের। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম বলে জানান সেনাপ্রধান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম। আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। এ সময় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের প্রশংসা করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ। ভবিষ্যতে আমরা যে সাপোর্ট সরকার এবং বিভিন্ন সাথে সাপোর্ট করব, এই ব্যাপারে আমরা আমাদের অঙ্গীকার ব্যক্ত করছি, সেটা সবসময় যারা শান্তিরক্ষা পানি তাদের জন্য থাকবে। এদিকে দিনের শুরুতে ভোরে শান্তিরক্ষীদের নিয়ে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নেয় সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরা। এ সময় অন্তর্বর্তী সরকার আসার পর থেকে শান্তিরক্ষী বাহিনীকে আরো দক্ষ ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। The present interim government remain steadfast in its support for UN peacekeeping operation. Bangladesh peacekeepers are currently serving in several UN missions across the world. This contribution of both the Bangladesh military, army, navy and air force and the Bangladesh police to UN peacekeeping are immense and multifaceted. বিভিন্ন দেশের সংকট সমাধানে বাংলাদেশের শান্তিরক্ষীরা দক্ষতার পরিচয় দিচ্ছে বলে জানান তিনি। আতাউর নিয়ন, এখন ঢাকা। চট্টগ্রামের শাহ আমানত বন্দরে 24টির বেশি সংস্থার অংশগ্রহণে নিরাপত্তা মহড়ায় অনেক দুর্বলতা চিহ্নিত হবে বলে জানালেন বন্দরের পরিচালক। এ সময় সিভিল এভিয়েশন চেয়ারম্যান জানান, দেশের 3টি বিমানবন্দর দিয়ে কার্গো ফ্লাইট বাড়ানোর পাশাপাশি আকাশপথে যাত্রী সেবা বাড়াতে কাজ করছেন তারা। বলেন, দ্রুতই চট্টগ্রাম থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হবে। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। এবং উক্ত বিমানটিকে দ্রুত অবতরণের ব্যবস্থা করার কারণে অস্ত্র নিয়ে বিমানবন্দরের রানওয়েতে ছুটছেন নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা। বাজছে সাইরেন। প্রস্তুত সেনা, নৌ, বিমান বাহিনী ও পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। দুবাই থেকে আসা নেপচুন এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা ও বিস্ফোরক আছে। অবতরণের আগে বিমানবন্দরের রেডিও কন্ট্রোলে এই খবর পেয়ে হাজির বিভিন্ন সংস্থার সদস্যরা। এই দৃশ্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের। দেখে বাস্তব মনে হলেও প্রকৃতপক্ষে এটি বিমানবন্দরের নিরাপত্তা মহড়ার দৃশ্যপট। অগ্নি নিরাপত্তা, ছিনতাই, বোমা হামলা সহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় বিমানবন্দরের সক্ষমতা মূল্যায়নে এই মহড়ার আয়োজন। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাওয়ের নির্দেশনা অনুযায়ী প্রতি 2 বছর পর এই ধরনের নিরাপত্তা মহড়া করতে হয়। আধা ঘন্টার এই মহড়ায় 24টির বেশি সংস্থা সমন্বিতভাবে কাজ করে। তুমুল বৃষ্টির মধ্যেও শ্বাসরুদ্ধকর সাজানো এই ঘটনায় বোমা বহনকারী বিমানটি বিমানবন্দরে অবতরণের পর চারদিকে ঘিরে ফেলা হয়। 30 জন যাত্রী ও 5 জন ক্রুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর অল্প সময়ে 2টি বোমা উদ্ধার করে খুব সাবধানে নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। গুরুতর আহত এক যাত্রীকে উদ্ধার করে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়। মহড়ার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিমানবন্দরের পরিচালক জানান, এই নিরাপত্তা মহড়ার মাধ্যমে বিমান পরিচালনা ও এভিয়েশন খাতে বিদ্যমান দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি প্রতিটি সংস্থার পেশাদারিত্ব ও দক্ষতার মূল্যায়ন সম্ভব হয়।
এই মহড়াতে বিমান বাহিনীর বোম ডিসপোজাল ইউনিট তাদের অভিজ্ঞ প্রশিক্ষিত টিম দ্বারা এয়ারক্রাফট থেকে বোমাগুলোর অবস্থান নিশ্চিত হয়ে সর্বমোট 2টি বোমা বাইরে উদ্ধার করে নিয়ে আসে। অতঃপর বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর সোয়াদের সম্মিলিত প্রচেষ্টায় অত্যন্ত দক্ষতার সঙ্গে তা নিষ্ক্রিয় করা হয়। সর্বশেষে অত্র বিমানবন্দরকে নিরাপদ হিসেবে তার স্বাভাবিক কার্যক্রম সচল রাখার নির্দেশ দেওয়া হয়। মহড়া দেখে সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলেন, এই নিরাপত্তা মহড়া আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ও বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে। প্রতিটা ফোর্স যার যার দায়িত্ব সুষ্ঠু নিষ্ঠার সাথে এবং সমন্বিতভাবে করতে পারছে কিনা সেই জিনিসটা দেখা অত্যন্ত জরুরি। কারণ আমাদের যে কোনো পরিস্থিতি থাকুক না থাকুক, আমাদের কিন্তু প্রিপারেশন থাকতে হবে 100%। সেটা যে কোনো ওয়েদারে হতে পারে, যে কোনো সময় হতে পারে, রাতে হতে পারে, দিনে হতে পারে, খুব খারাপ ইনক্লিমেন্ট ওয়েদারে হতে পারে। এই সক্ষমতাটা আমাদের থাকতে হবে। এই সময় চট্টগ্রাম বিমানবন্দরকে আগামীর কার্গো হাবে পরিণত করার পরিকল্পনা তুলে ধরে এভিয়েশন চেয়ারম্যান বলেন, আগামী 2 থেকে 2.5 মাসের মধ্যে চট্টগ্রাম থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হবে। বিভিন্ন এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে ফ্লাইট বাড়াতে আগ্রহী বলেও জানান। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা সক্ষমতা 4 গুণ থেকে 6 গুণ বাড়িয়েছি এবং অত্যন্ত অটোমেটেড সিস্টেম, আমাদের যে আইসিটি এবং ইসিটি আছে, ইম্পোর্ট কার্গো টার্মিনাল, এক্সপোর্ট কার্গো টার্মিনাল, সেটা আমরা অত্যাধুনিক নতুন বানিয়েছি। এতে অটোমেটেড সিস্টেম, যার জন্য আমার কার্গো ফ্লো বেড়ে যাবে। তারপর আগে যেটা আছে সেটাও আমরা ইউটিলাইজ করবো, আর একটু রেনোভেশন করে সিলেটে আমরা নতুনভাবে কার্গো অপারেশন শুরু করেছি। এছাড়া কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে নিতে আগস্টের মধ্যেই আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে বলেও জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। ঈদুল আজহার সামনে রেখে সারা দেশে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। মৌলভীবাজারের কুলাউড়ার রাবির বাজার পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন এম.এ. হামিদ, তার কাছে জানবো সেখানকার খবর। হামিদ, একটু জানাবেন গরুর দাম নিয়ে ক্রেতারা কি বলছেন এবং বিক্রেতারা বেচা কেনা সম্পর্কে আসলে কি বলছেন? মিম, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুলাউড়া উপজেলার সবচেয়ে বড় পশুর হাট রবির বাজারে, এবং এছাড়াও বেশ কিছু পশুর হাট রয়েছে, বিশেষ করে ব্রাহ্মণবাজার, কমলগঞ্জের আদমপুর, এছাড়া মৌলভীবাজারের সদরে অনেকগুলা পশুর হাট রয়েছে। এবছর স্থায়ী পশুর হাট হিসেবে যেটা বলেছেন আমাকে স্থানীয় সরকার অধিদপ্তরের বুলবুল আহমদ, তিনি জানিয়েছেন যে এ পর্যন্ত তাদের 20টি স্থায়ী পশুর হাট রয়েছে এবং প্রায় 30টি অস্থায়ী পশুর হাট ইতিমধ্যে গিয়েছে, আর হয়তো বাড়তে পারে। আমি কথা বলেছিলাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আশরাফুল আলম খানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এবছর মৌলভীবাজারে পশু কুরবানির চাহিদা হচ্ছে 78,929টি এবং তার বিপরীতে উৎপাদন হয়েছে 7,367টি। যে খামার রয়েছে, খামার ছাড়াও প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা রয়েছেন তারা উৎপাদন করেছেন 80,637টি পশু এবং সেখান থেকে উদ্ধৃত থাকবে 1,708টি। আপনি যেটা বলছিলেন যে আসলে গরুর দাম নিয়ে ক্রেতারা বা পাইকাররা কি বলছেন, আমি তাদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু পশুর দাম একটু বেশি রয়েছে, গরু, মহিষ বা ছাগলের দাম বেশি রয়েছে, কিন্তু বেচা বিক্রিও ভালো আছে এবং যারা বিক্রি করছেন তারা বলছেন যে তারা বেশি দামে কিনে আনতে হচ্ছে, এজন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমি ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে না, এবছর যে দাম রয়েছে সেটা তাদের নাগালের মধ্যে রয়েছে। তারা বলছেন যে বিভিন্ন পশুর হাট ঘুরে দেখছেন এবং সেখানে যেগুলো তাদের ভালো লাগছে সেগুলো তারা কিনছেন। যদিও মৌলভীবাজারের সবকটি যে পশুর হাট রয়েছে সেগুলায় এখন পর্যন্ত ভালো বেচা বিক্রি শুরু না হলেও যারা ইজারাদার রয়েছেন, যে অন্যান্য যারা রয়েছেন, তারা বলেছেন যে তারা আগামী সপ্তাহ থেকে, অর্থাৎ আগামী শনিবার রবিবার থেকে তাদের পুরো দমে বিক্রি শুরু হবে এবং পুরো এক সপ্তাহ সেই বিক্রিটা চলমান থাকবে। তারা বলছেন যে তারা আশা করছেন যে তারা বলছেন যে তারা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হলেও তারা আগামী সপ্তাহে সেটা পুষিয়ে নিতে পারবেন। আমি কথা বলেছিলাম রবিবাজারের ইজারাদার দীপক দের সাথে, তিনি বলেছেন যে তাদের বিভিন্ন কারণে তাদের যে ইজারার যে জায়গাটা ছিল সেটা সংকীর্ণ হয়ে গিয়েছে এবং তারা অন্যত্র পশুর হাট বসিয়েছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের কুলাউড়া রবির বাজার থেকে সবশেষ। মিম, সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী 1 ঘন্টার শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেছে সচিবালয়ের কর্মচারীরা। ঐক্য ফোরামের নেতারা আশা করছেন প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর রোববারের মধ্যে ইতিবাচক ফল মিলতে পারে।
এই কালো আইন সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হলে আমরা আমাদের স্বাভাবিক কর্ম পরিবেশে ফিরে যাব, দপ্তরের কাজে আত্মনিয়োগ করব। আর যদি এর কোনো ব্যতিক্রম বা ব্যত্যয় ঘটে তখন আমরা পরবর্তী করণীয় সকলের সাথে, সকল নেতৃবৃন্দের সাথে আলোচনা ক্রমে নির্ধারণ করব। নির্বাচিত সরকার থাকলে গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার দায়িত্বে অবহেলা করতে পারত না, এমনটাই মনে করছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বৃহস্পতিবার সকালে চোখ হারানোর 4 যুবকের খোঁজ নেওয়ার পর সোহরাওয়ার্দী হাসপাতালে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন আহতদের চিকিৎসায় সরকারের আন্তরিকতা পরিলক্ষিত নয়। বলেন বিএনপি নির্বাচন চায় গণতন্ত্রের স্বার্থে, সে সাথে দ্রুত শেখ হাসিনার বিচার দৃশ্যমান করার দাবি জানান অ্যানি। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সহ সদস্যরা। বিএসডিএ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে নিউজ 24-কে ট্রাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এখন টিভি। নির্ধারিত সময় 1-1 গোলে সমতায় শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে 3-2 ব্যবধানে ম্যাচ জিতে শেষ 8 নিশ্চিত করে এখন টিভি। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় দেশের 32টি গণমাধ্যম। 8টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপের সেরা দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে টিম এখন। আসরের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে দারুণ শুরু করে টেলিভিশন চ্যানেলটি। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে এখনের প্রতিপক্ষ নিউজ 24। সকাল থেকে বৃষ্টির হানায় মাঠ ছিল কর্দমাক্ত, তাই খেলাও হয়েছে ধীর গতির। তবে এ অবস্থাতেও সেরা পারফরমেন্স দেখায় এখন টেলিভিশনের ফুটবলাররা। প্রথমার্ধেই টেলিভিশনটির বিশেষ প্রতিনিধি মুজাহিদ শুভর গোলে এগিয়ে যায় এখন। 1-0 গোলে এগিয়ে শেষ হয় প্রথম 8 মিনিট। ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রথম দিকেই ডিফেন্সের ভুলে সমতায় ফেরে নিউজ 24। এরপর আর কোনো গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম সুযোগে এগিয়ে যায় এখন। এরপর তৃতীয় সুযোগ মিস করেও খেলায় টিকে থাকে এখন টেলিভিশন। এরপর প্রতিপক্ষ দল 5 বারের সুযোগে 2টিতে গোল করে। অন্যদিকে 1 গোল বেশি দিয়ে অর্থাৎ 3-2 ব্যবধানে ম্যাচ জিতে শেষ 8 নিশ্চিত করে এখন টেলিভিশন। টাইব্রেকারে দলকে জিতিয়ে ব্যাক টু ব্যাক ম্যাচ সেরার পুরস্কার পায় টেলিভিশনটির সিনিয়র নিউজরুম এডিটর প্রধাংশু বর্মন। শনিবার কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে টিম এখন। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছি এখন বিকেল, তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। নিম্নচাপে তলিয়ে গেছে উপকূলের অনেক এলাকা, উত্তাল সাগর। 4 বন্দরের সতর্কতা, রাজধানী সহ বিভিন্ন স্থানে বৃষ্টিতে ব্যাপক ভোগান্তি। দক্ষিণ সিটি মেয়রের শপথ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি, আপিল বিভাগের রিটের নিষ্পত্তি। দায়িত্ব বুঝিয়ে না দিলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। ডিসেম্বরে নির্বাচন চায় একটি দল, পূর্ণাঙ্গ সংস্কারে আরো 6 মাস প্রয়োজন। জাপানে ডক্টর ইউনুস 1,20,000 শ্রমিক পাঠাতে সমঝোতা সই। শান্তিরক্ষা মিশনের নিরপেক্ষতার প্রমাণ রাখছে বাংলাদেশ, বললেন সেনাপ্রধান। দক্ষতার প্রশংসা অর্থ ও স্বরাষ্ট্র উপদেষ্টার, দেশ জুড়েও নানা আয়োজন। এবং নিরাপত্তা মহড়ায় চিহ্নিত হচ্ছে বিমান খাতের দুর্বলতা। চট্টগ্রাম থেকে শিগগিরই সরাসরি কার্গো ফ্লাইট চালু, জানালেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। শেষ করছি এখন টেলিভিশনের আজকের এই এখন বিকেল আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/এখন.tv।